ইতিমধ্যে আপনারা শুনেছেন যে কার্তিক মহারাজ ঘটিয়েছেন কুকীর্তি। সেই কুকীর্তির ফলে অর্থাৎ ধর্ষণের ফলে ধর্ষণের পর ধর্ষণ করার পর অবশেষে অবশেষে গর্ভপাত করতে হলো মহিলাকে। এই ঘটনা আজকের ঘটনা নয়, আজ থেকে 10 বছর আগেকার ঘটনা। এই মুহূর্তে মন্তব্য করেছেন, সেই সত্যটা তুলে ধরেছেন সেই মহিলা, যার যে ধর্ষিতা সে কিন্তু তুলে ধরেছে এই ঘটনা। রীতিমতো ভাইরাল এই ভিডিও সোশ্যাল মিডিয়ায়। তিনি যে বক্তব্যগুলো রেখেছেন একেবারে সেই বক্তব্য কিন্তু যাচাই করিনি আমরাও। কিন্তু যাচাই কেন করিনি বলছি, কারণ তিনি নিজেই বলছেন, তাহলে এখানে যাচাইয়ের বাছাইয়ের কোনো প্রশ্নই আসে না। দর্শক, একজন হিন্দু ধর্মের মহারাজ হয়ে, হিন্দুদের মহারাজ হয়ে লাগাতার ধর্ষণ, তারপর যখন পেটে বাচ্চা আসে, অবৈধভাবে সম্পর্ক স্থাপনের পর যখন বাচ্চা আসে, তাকে গর্ভপাত করানো হয় বহরমপুরের কাঞ্জিলাল বলে একটি নার্সিং হোমে। এরকমটাই খবর, এরকমটাই তিনি বলছেন। মারাত্মক একটা অভিযোগ। এই যে কার্তিক মহারাজ, ইনি আসলে কে? কার্তিক মহারাজ হলেন ভারত সেবা সংঘের তিনি একজন মহারাজ, এবং এই সেবা সংঘের নামে, এই সেবাশ্রমের নামে বিভিন্ন জায়গায় আশ্রমও রয়েছে এবং স্কুলও চলে। আর সেই স্কুল থেকে এই ঘটনার কিন্তু সূত্রপাত। আরেকটা ঘটনা আপনাদেরকে বলে রাখি যে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ অর্থাৎ বিজেপির ঘনিষ্ঠ এই কার্তিক মহারাজ। শুভেন্দুদা মাঝে মাঝে হতাশ হন, দক্ষিণ যদি দিল্লি আমাদের কথা না শোনে, আমরা বাংলার বাঙালি, আমরা নিজেদের পথ চলার পরিষ্কার করে নেব। দিল্লির জন্য আর অপেক্ষা করা যাবে না। একাধিকবার বিভিন্ন রকমের অভিযোগ উঠেছে। কখনো তিনি বলছেন নাকি অন্য একটা ধর্মের রাজনীতি পশ্চিমবঙ্গে লঞ্চ করতে চলেছেন, কখনো শুভেন্দুকে দাদা বলে সেই একই স্টেজে থেকে তিনি সম্বোধন করছেন দাদা বলে। অর্থাৎ বোঝাই যাচ্ছে বিজেপি ঘনিষ্ঠ এই মহারাজ কার্তিক মহারাজ শয়তান টাইপের এক ধরনের লোক। হ্যাঁ, বলবো এটা শয়তান টাইপের লোক। মহারাজ হতে পারেন তিনি, কিন্তু তিনি শয়তান টাইপের লোক। কারণ লাগাতার ধর্ষণের পর গর্ভপাত করতে বলা হলো, মানে জোরপূর্বক। আর সেই মহিলা বলছেন আমি ওকে শ্রদ্ধা করতাম, তাই আমিও ভাবলাম না গর্ভপাতটা করিয়েই দিই। এরকমই কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ। কিন্তু 10 বছর পর এইটা কিন্তু ভাববার আছে, একটা জিনিস ভাববার আছে যে 10 বছর পর হঠাৎ কেন এরকম অভিযোগ করেছেন উক্ত মহিলা? কেন? কোনো রাজনৈতিক মদত কি রয়েছে? সেটা আপনারা বলবেন। কিন্তু তার আগে আপনাদেরকে পাট পাটে বক্তব্যগুলো আপনাদেরকে শোনাবো যে মহিলা সত্যি কি ধর্ষিতা হয়েছেন নাকি নয়। শুনুন দর্শক। যেটা হয়েছিল সেটা হচ্ছে, আমি তো ওখানে যাওয়ার পরে আমাকে 5 তলায় রাখা হয়েছিল। 5 তলায় একটা রুম আছে, ওটা ওখানে বলেছিল যে একটা গেস্ট রুম। হ্যাঁ, একটা হল ঘরের মতো অনেকগুলো বেড আছে এবং সেখানে আমি একাই ছিলাম, একাই আমাকে থাকতে দিয়েছিলেন। তা উনি হঠাৎ গেছেন একদিন দোতলায় ওনার ঘর, সেই ঘর থেকে রাত্রিবেলায় হঠাৎ ফোন করছেন যে আমি তোমার সঙ্গে কথা বলতে আসছি। এবার আমি জানছি আমাকে ওই ব্যাপারে হয়তো কোনো কথা বলবেন উনি, এসব ব্যাপারে কোনো আলোচনা করবেন। দিয়ে আমি তখন একটা চেয়ার পেতে দিয়েছিলাম। আমি দেখলাম তো এখন তো রাত প্রায় মোটামুটি 10টা বাজে, রাত 10টার সময় উনি আসছেন, কি ব্যাপার। দিয়ে উনি হঠাৎ করে, আমি বাথরুমে গেছি, উনি হঠাৎ করে এসে আমার বেডে বসে পড়েছেন। আমাকে সময়ও দেননি যে একটু আমি রেডি হব। হ্যাঁ, প্রস্তুত অবস্থায় ছিলাম, সেই ঘরে ঢুকে আমার বেডে বসে পড়েছিলেন। আমি একটা চেয়ার দিয়েছিলাম, চেয়ার পেতে আমি একটু বাথরুমে গিয়েছিলাম, দিয়ে এসে লাইটটা জ্বালবো, বড় লাইটটা জ্বালবো। দিয়ে উনি বলছেন যে থাক, বড় লাইট জ্বালার দরকার নেই, একটা জিরো লাইট জ্বলছিল সেটাই জ্বলুক। উনি আমাকে বললেন যে আমার সঙ্গে তুমি সবকিছু ইয়ে করো। এবার আমি দেখলাম যে উনার আশ্রয়ে আমি আছি, থেকে থেকে উনি বলেছিলেন আমার কাছে 15 দিন অন্তর আসবেন। আমি দেখলাম যে আমার মাথার উপরে কেউ নেই, তাহলে উনি আমার মাথার উপরে একটা ভালো বট গাছ হিসেবে। প্রেগনেন্ট হয়েছিলাম আমি জুন মাসে, তখন প্রেগনেন্সি আমার ধরা পড়েছিল। আমি যখন প্রেগনেন্ট হয়ে ওনাকে আমি প্রথম জানালাম যে আমার এরকম পজিটিভ ধরা পড়েছে। ওখানকারই একটা কি বলবো, স্কুল বিল্ডিং এর অপোজিটে আর একটা ওই ভারত সেবাশ্রমের হসপিটাল বিল্ডিং আছে। হ্যাঁ, সেখানে একটা নার্সের কাছে টেস্ট করেছিলাম, দিয়ে পজিটিভ ধরা পড়েছিল। ওটাকে রাখবো, ওটাকে রেখে দেওয়া হলো, আমাকে অন্য স্কুলে
অন্য কোথাও ব্যবস্থা করে দেন, আমি সেটাকে রাখবো এবং আপনার পরিচয়টা গোপন রেখে আমি ওকে মানুষ করবো। আমার হাতে পায়ে ধরলেন, বললেন যে আমার প্রাণ ভিক্ষা দাও, নালে আমার সর্বনাশ হবে। আমি দেখলাম না, সারা দিয়ে পারবো না। আর সত্যি কথা বলতে কি, বাকি মহিলারা তো ছিলেন ওখানে, তারা কি করছে? আমি একটা কথা বলি, বাকি মহিলাদেরকে তখন প্রথমে তো জানানো হয়নি, কিছু সব জানতে পারেনি তো। প্রেগনেন্ট হওয়ার পরে যখন আমাকে উনি বললেন যে তুমি বাসে করে গিয়ে তুমি অ্যাবর্শনটা করে এসো, হ্যাঁ, তখন আমি দেখলাম একা একা তো কখনো কোনো নার্সিং হোমে যাওয়া যায় না, ভর্তিও নেবে না। তাহলে আর তাছাড়া সবচেয়ে বড় কথা, ওই আশ্রম থেকে বেরোতে গেলে ওখানকার যে বড়দি, তার নাম ছিল সুভদ্রা মণ্ডল, হ্যাঁ, তখন সেই বড়দি হিসেবে ছিলেন। তা আমি দেখলাম বড়দিকে না জানিয়ে তো আমি এখান থেকে বেরোতে পারবো না। যে সেই বড়দি বললো চলো আশ্রমেরই গাড়ি বার করো, দিয়ে চলো। দিয়ে দুটো মেয়েতে, একজনের নাম অপর্ণা আর একজনের নাম, যে বড়দির নাম বললাম, ওই বড়দি সুভদ্রা মণ্ডল আর কি, উনি আর কি বললেন যে আমি যাব তোমার সঙ্গে বিদিশাদি। আমাকে কাঞ্জিলালের নার্সিং হোমে নিয়ে এসেছিলেন বহরমপুরে। এখানে ডাক্তার কাঞ্জিলালের হাতে ওটা হয়েছিল অ্যাবর্শনটা। দর্শক শুনলেন যে তিনি কিন্তু বলছেন যে 2016 সালের কথা, 2013 সালের কথা থেকে শুরু করে কিভাবে স্কুলে জয়েন হলেন, গ্রাজুয়েশন হলেই নাকি স্কুলে জয়েন করা যায় আশ্রমের, এরকম একটা ব্যাপার। কার্তিক মহারাজের সেটা নির্দেশনা, তারপরে ধর্ষণ, এটা ভাবা যায়? তাহলে এটা কি বলা যায় না যে বিজেপির সঙ্গে যুক্ত থাকা কোনো ব্যক্তি কিন্তু ভালো হতে পারে না, সমাজের জন্য ভালো হতে পারে না, এই ভারতের জন্য ভালো হতে পারে না। কারণ কার্তিক মহারাজের অন্তরে বিষ, বিজেপির ঘনিষ্ঠ, শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ এই কার্তিক মহারাজ। এই জন্যই তো বলছি আমরা যে বিজেপি হলে ভারতবর্ষের জন্য সেটা ভালো হতে পারে না। দর্শক, একের পর এক অভিযোগ এই কার্তিক মহারাজের উপরে, কিন্তু সবচেয়ে লজ্জাজনক বিষয় যে তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন এই 2025 চলতি বছরে। পদ্মশ্রীর মতো একটা প্রেস্টিজিয়াস পুরস্কার পেয়েছেন, একজন প্রেস্টিজিয়াস সম্মানীয় ব্যক্তি, তার নামে অভিযোগ। তিনি কিন্তু নাকচ করে দিয়েছেন যে না, আমি এইসব কাজ করিনি, যেটা করা, যেই অভিযোগ আসছে সেটা মিথ্যা কথা। কিন্তু একটার পর একটা নাম বলে দিচ্ছে যে বড় দিদি, কাকে ঘটনাটা বলা হয়েছিল, বড় দিদিকে, একজন নার্সকে কোন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল তাকে, সেসব কথা, কারা নিয়ে গিয়েছিল, কে অপারেশনটা, ওই যে অ্যাবর্শনটা কে করিয়েছিল, রাত্রিবেলা কখন মহারাজ এসেছিল, রাত 10টার সময়, 10টা নাগাদ, এরকম অপ্রস্তুত অবস্থায় থাকা সত্ত্বেও মহারাজ কিন্তু তার রুমে ঢুকে যায়, এরকমটাই অভিযোগ। এবং তারপর থেকে লাগাতার তাকে 15 দিন অন্তর, মহারাজ কথা দিয়েছিলেন যে 15 দিন অন্তর অন্তর আমি আসবো এবং তোমাকে ভোগ করব, তাদের ভাষায়, সাধুদের ভাষায় তোমাকে ভোগ করব। ঠিক সেরকমটাই চলতে থাকে ওই মহিলার সঙ্গে। আমরা নাম বলবো না, তার নাম সেই বলবো। কিন্তু দর্শক, আপনাদেরকে ভাবতে হবে আজ সমাজ কোন দিকে পরিচালিত, কোন দিকে চলছে। আজকে কেন রিপাবলিক বাংলার মতো চ্যানেল তারা কিছু বলছে না, গলা চিৎকার করে কেন বলছে না যে ধর্ষণটা যদি করে থাকে এই কার্তিক মহারাজ, তাহলে তার তদন্ত হোক, কেন বলছে না তারা? তাহলে কি বললাম যে বিজেপি মানে এই ভারতবর্ষের জন্য একটা বিস্ফোড়া, সেই বিস্ফোড়াকে গালতে হবে, টিপে বের করতে হবে আঞ্চলিক ভাষায় আপনাদেরকে। আপনি হয়তো ভাবতে পারেন যে অন্য দলকে সাপোর্ট করি, কিন্তু না, করি না। তবু আপনাকে বলছি যে বিজেপি মানে এই ভারতবর্ষের জন্য, এই পশ্চিমবঙ্গের জন্য, আপনার এলাকার জন্য বিস্ফোড়া। এরাই সমাজকে সবচেয়ে বেশি কলুষিত করছে। দিনের পর দিন আপনারা দেখছেন যে মহারাজরা তারা কিন্তু ধর্ষণ করছে জোরপূর্বক, ছেলে বলুন মেয়ে বলুন, বিভিন্ন ধরনের অভিযোগ থাকে। আপনারা একটু খোঁজ নিলেই জানতে পারবেন বিভিন্ন আশ্রমগুলোতে, আপনার পার্শ্ববর্তী আশ্রমেও খোঁজ নিতে পারেন যেখানে মহারাজরা পার্মানেন্টলি থাকেন। সবগুলোর কথা আমরা বলছি না, কিছু কিছু ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন অভিযোগও উঠে আসে, কিছু কিছু তথ্য প্রকাশ হয়ে যায়, কোনো কোনো তথ্য প্রকাশ হয়নি। যেই তথ্য প্রকাশ হয়নি সেটা আমরাও পাই না, আপনারা তো পাবেনই না। তাহলে এই যে এই একটা ভিডিও, একটা মহিলা, তিনি যে কথাগুলো বলছেন এগুলো কি আসলেই মিথ্যা? কারণ একটা নারীর একটা সম্মান কেউ কি এইভাবে ভিডিওর মাধ্যমে বিক্রি করতে চাইবে? যে একটা ভিডিও বানাবো,
কার্তিক মহারাজের বিরুদ্ধে, যিনি পদ্মশ্রী পেয়েছেন, তারপরেই তার বদনাম হয়ে যাবে। কিন্তু তার বদনামের সঙ্গে সঙ্গে যে ধর্ষিতা তারও তো বদনাম হবে। সে এত বড় কেন একটা লজ্জাজনক কাজ করবে? একটা কথা বলুন, সবচেয়ে বেশি খটকা লাগছে ওই মহিলাটাকে নিয়ে। কারণ সে বলছে 10 বছর আগেকার ঘটনা, কিন্তু 10 বছর এর মধ্যে তিনি কেন মুখ খুললেননি, আজ কেন মুখ খুললেন, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। এটা আমারও জানতে ইচ্ছে হচ্ছে। তিনি যখন বলছেন যে তখন মাথার উপরে আমার ছাদ ছিল না, আমাকে একটা চাকরি দেওয়া হয়েছিল, তার মানে একটা বিনিময় কোথাও কাজ করতে পারে। কিন্তু ধর্ষণ, সেটা ধর্ষণ, এটাকে কোনো কম্প্রোমাইজ নয়। ভারতীয় দণ্ডবিধি, আমরা এর বিচার চাই। যদি সত্যিকারের ধর্ষণ করে থাকে তার তদন্ত আগে হোক, তারপরে অবশ্যই শাস্তি হোক। এরকম একটা নোংরা লোক যদি সমাজে থাকে, যদি হয়ে থাকে, যদি তিনি ধর্ষণ করে থাকেন, এরকম একটা নোংরা লোক সমাজে টিকে থাকতে পারে না। তা আবার মহারাজ, যাকে হাজার হাজার মানুষ প্রতি বছর প্রণাম করে, তার আশীর্বাদ নিতে পৌঁছে যায় বিভিন্ন আশ্রমে, সেই ব্যক্তি এরকম একটা কাজ করতে পারলো? কি বলবেন জানাবেন কমেন্ট বক্সে। দেখতে থাকুন নিউজ 10 বাংলা। ধন্যবাদ।